আজকে আবার এলাম ইলেকট্রোম্যাগনেটিজম। আসলে এই চ্যাপ্টার খুব বড়, ক্লাস 12-এর, সেই জন্য এগুলো অনেকগুলো ছোট ছোট পিরিয়ডে করতে হচ্ছে। তো এবং খুব ইম্পর্ট্যান্ট। আমরা গতদিন যেটা দেখেছিলাম লাস্ট, ওই সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি মানে সাইক্লোট্রন কম্পাঙ্ক এবং একটা স্পাইরাল মোশন বা হেলিক্যাল মোশন এই পর্যন্ত, যেখানে একটা পিচের এক্সপ্রেশন আমরা পেয়েছিলাম লাস্ট। তো আজকে ওর পর থেকে শুরু করব, কিন্তু আমি গতদিনেরটা একটু আলোচনা করছি। আমরা আগের দিন যেটা পেয়েছিলাম যে কোনো একটা চার্জ পার্টিকেল মানে একটা আধানযুক্ত কণা ভি ভেলোসিটি নিয়ে, অর্থাৎ ভি বেগ নিয়ে যদি চৌম্বক ক্ষেত্রে গতিশীল হয়, তাহলে তার এফ এর ফর্মুলা হয়েছিল কিউ ইন্টু ভি ক্রস বি। এটা ভেক্টর প্রোডাক্টে ছিল। তো এটা ছিল এসআইতে ফর্মুলা। সিজিএসে যেটা হয় সেটা হচ্ছে কিউ বাই সি ভি ভেক্টর ক্রস বি ভেক্টর। এটা আমরা একটু মনে রাখবো। এটা এই কারণে আসে, সি মিনস 3 × 10⁻10 সেমি পার সেকেন্ড, লাইটের ভেলোসিটি। তো সি হচ্ছে 3 × 10⁻10 সেমি পার সেকেন্ড। এটা আসে কি করে না, অ্যাকচুয়ালি আমরা জানি যে চার্জ যখন এসআই থেকে সিজিএস হয় 3 × 10⁹ হয়, এবং এখানে ম্যাগনেটিক ফিল্ড গাউস আর টেসলা, আর ভেলোসিটি আসবে মিটার পার সেকেন্ড থেকে সেমি পার সেকেন্ড। এই সব কিছু হিসাব করতে গিয়ে একটা 3 × 10⁻10 এই ফ্যাক্টরটা চলে আসে বলে এরকম একটা আমরা একটা মনে রেখে দেবো জাস্ট। এটা এসআই, এটা সিজিএস। আর কি না, গতদিন আমরা এই যে ফর্মুলাটা পেয়েছিলাম, এরই ম্যাগনিটিউড বেরিয়েছিল, অর্থাৎ এর মান এসছিল F = QVB sin 90 sin থিটা। তো যদি আমরা থিটাটাকে 90 বলি, তাহলে আমরা B = পাবো F/QV, অর্থাৎ 1 কুলম কোনো চার্জ পার্টিকেল, অর্থাৎ কোনো একটা আধানযুক্ত কণা যার আধানের ভ্যালু হচ্ছে 1 কুলম, যদি চৌম্বক ক্ষেত্রের সঙ্গে 1 মিটার পার সেকেন্ড বেগে, ভি এর ভ্যালু 1 ধরলাম, 1 মিটার পার সেকেন্ড বেগে সমকোণে গতিশীল হয়, অর্থাৎ এ চার্জ পার্টিকেল of 1 coulomb is moving 1 meter per second velocity with 90° angle to the magnetic field, then the force feel by the charge is known as magnetic field, অর্থাৎ 1 টেসলা। তাহলে এখানে কি হবে, যদি কোনো চৌম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে 1 মিটার পার সেকেন্ড বেগে 1 কুলম কোনো আধানযুক্ত কণা গতিশীল হয়, সে যদি 1 নিউটন ফোর্স ফিল করে তবেই বলবো 1 টেসলা। তাহলে তখন কি হয়ে যাবে, B = F। তাহলে যত নিউটন বল অনুভব করবে সেটাই হয়ে যাবে টেসলা। তাহলে আমরা যদি 1 টেসলার ডেফিনেশন দিই, আমরা বলবো যে 1 নিউটন বল অনুভব করবে। এবং এখান থেকে একটা টেসলার সমতুল্য যে একক, টেসলার সমতুল্য একক কি হবে, নিউটন। এটা হচ্ছে কুলম টু দি পাওয়ার -1 মিটার পার সেকেন্ড হোল টু দি পাওয়ার -1, অর্থাৎ এটা কি হয় তাহলে, নিউটন কুলম টু দি পাওয়ার -1 মিটার টু দি পাওয়ার -1 সেকেন্ড। এটা একটা হতে পারে। আবার এটাকে আমি লিখব কুলম বাই সেকেন্ডকে যদি নিচে পাঠিয়ে দিই, তাহলে নিউটন মিটার ইনভার্স অ্যাম্পিয়ার ইনভার্স। অ্যাম্পিয়ার মানে হলো কুলম বাই সেকেন্ড। তাহলে এইগুলো আমরা টেসলার সমতুল্য একক আমরা ভাবতেই পারি, অর্থাৎ ইকুইভ্যালেন্ট ইউনিট। এগুলো আমাদের এমসিকিউতে খুব কাজে লাগে। আর কি পেয়েছিলাম, সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি আমরা পেয়েছিলাম, যেখানে একটা ফর্মুলা এসেছিল R = mv/qb এবং n = qb/2πm। তো এই সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি কখন আমরা চিন্তা ভাবনা করেছিলাম, যখন বলেছিলাম যে ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে কোনো চার্জ পার্টিকেল লম্বভাবে গতিশীল হবে। এখন যে ছবিটা আঁকবো এটা হচ্ছে সাইক্লোট্রন যন্ত্রের ছবি।
তার মানে আমরা আজকে নতুন করে যেটা শুরু করছি সেটা কিন্তু সাইক্লোট্রন যন্ত্রটা নিয়ে। এই যন্ত্রটা কার্যনীতি একটু পড়ে রাখতে হবে, আর অঙ্কের জন্য যে ফর্মুলা সেটা কিন্তু আমরা আগের দিন পেয়ে গেছি। তো আমরা ধরছি এরকম একটা প্লেন, এই প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার ম্যাগনেটিক ফিল্ড উপর দিক রাখা আছে। এইরকম একটা ফিল্ডে যদি আমরা এইরকম দেখতে একটা হাফ সার্কুলার অর্থাৎ অর্ধবৃত্তাকার দেখতে একটা ব্লকের কথা ভাবি, যেটা একদম 3D কনসেপ্ট, এইরকম আরো একটা অংশ, এইরকম আরেকটা ডি এর মতো অংশ, ওইটা ভেতরের দিকে আছে বলে ডট ডট দিলাম। এইরকম দুটো ডি এর মতো অংশ যাদের নাম দেওয়া হলো ডি ডবল এ ডি, বাংলাতে আমরা ডি বলি। এর মধ্যে কি করা হবে, একটা চার্জ পার্টিকেলকে আমি এখানে এই ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে, মানে এদিকে তো চৌম্বক ক্ষেত্র, এর সঙ্গে লম্ব দিকে আমি গতিশীল করে দেবো। অর্থাৎ এই প্লেনে যেদিকেই গতিশীল করব সেটাই হয়ে যাবে এই ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্রের সঙ্গে লম্ব। তো আমি যদি এই দিকে একটা গতিশীল করে দিই, তাহলে কি করবে, একটা সমবৃত্তীয় গতি পাবে, অর্থাৎ ইউনিফর্ম সার্কুলার মোশন পাবে, যেটা আমরা আগের দিন থিওরিতে দেখেছিলাম। যদি আমরা এই ম্যাগনেটিক ফিল্ডকে পরিবর্তনশীল করি, তাহলে এই ব্যাসার্ধ পরিবর্তনশীল হবে, বৃত্তপথের ব্যাসার্ধ, কারণ আমরা ফর্মুলাতে পেয়েছিলাম R = mv/qb। তাহলে আমরা এই ম্যাগনেটিক ফিল্ড দেওয়ার জন্য, মানে এই চৌম্বক ক্ষেত্র দেওয়ার জন্য যদি আমরা এসি উৎস ব্যবহার করি, পরিবর্তনশীল উৎস যেটা বলি, সেই উৎসের জন্য এই চৌম্বক ক্ষেত্রের মান এমনভাবে পরিবর্তনশীল হবে যাতে আর এর ভ্যালুটা ক্রমশ বাড়তে থাকে। তাহলে এইখানে যদি আর এর ভ্যালুটা ক্রমশ বাড়তে থাকে, তাহলে আমার এই ছবিটা এইরকম হবে, এই আর এর ভ্যালু ক্রমশ বাড়ছে, এইভাবে বাড়তে থাকবে। অর্থাৎ এইখানের তখন গতিটা হবে যেটা, সেটা আমি ছবিতে দেখাচ্ছি, এই রকম জায়গা থেকে কোনো একটা দিকে যদি আমি এন্ট্রি করি, তাহলে আমার আর এর ভ্যালুটা এইভাবে বাড়তে থাকবে, এবং আর এর ভ্যালু বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভেলোসিটিটাও বাড়তে থাকবে। কেন? v = qbr/m। তাহলে যখনই আর চেঞ্জ হবে তখনই আবার ভি চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ একটা একটার সঙ্গে কমপ্লিমেন্টারি, অ্যাসোসিয়েটেড হয়ে আছে। যদি আমরা চৌম্বক ক্ষেত্র পরিবর্তন করি, ব্যাসার্ধ পরিবর্তিত হবে, ব্যাসার্ধ পরিবর্তন করলে ভি পরিবর্তন হবে, অর্থাৎ ভেলোসিটি। তাহলে আমরা এমনভাবে আর এর ভ্যালুটা চেঞ্জ করবো, মানে এমনভাবে ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ করবো এসি অ্যাপ্লাই করে, সেই ম্যাগনেটিক ফিল্ডের জন্য আর এর ভ্যালু এমন একটা হবে, মানে ম্যাক্সিমাম, অর্থাৎ যখন r = r, ক্যাপিটাল আর, এটা হচ্ছে রেডিয়াস অফ ডিজ, মানে এই যে ডি আকৃতির যে অর্ধবৃত্তাকার পাত্র, ওদের ব্যাসার্ধের সমান হবে আর এর ভ্যালু, তাহলে তো সেটা ম্যাক্সিমাম, এটাই হলো ম্যাক্সিমাম ভ্যালু। তখন এই বেগের ভ্যালু ম্যাক্সিমাম হবে, তাহলে ভি ম্যাক্স তখন কত হবে, qbr/m। তার মানে কিন্তু এসি না দিলে এটা আমাদের পক্ষে সম্ভব হতো না। তাহলে আমরা কি করছি, একটা চার্জ পার্টিকেলের আস্তে আস্তে তার ব্যাসার্ধটাকে বাড়াতে বাড়াতে তার বেগটাকেও বাড়াচ্ছি, ভিম্যাক্স, ম্যাক্সিমাম ভেলোসিটি। যখন এই সর্বোচ্চ বেগ পাবে তখন তার গতিশক্তি হবে Emax = ½
এম ভি ম্যাক্সের স্কোয়ার সমান হাফ এম কিউ বি আর বাই এম এর হোল স্কোয়ার বা কিউ স্কোয়ার বি স্কোয়ার আর স্কোয়ার বাই 2m। এটাই হলো সর্বোচ্চ গতিশক্তি বা ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি, হাফ এম ভি স্কোয়ার আমরা ফর্মুলা লাগিয়েছি। অর্থাৎ যেটা বোঝা গেল যে এই যন্ত্রের সাহায্যে আমরা কোনো চার্জ পার্টিকেলকে, জেনারেলি পজিটিভ চার্জ ইউজ করা হয়, চার্জ পার্টিকেলকে কিন্তু আমরা ত্বরান্বিত করতে পারি, অর্থাৎ অ্যাক্সেলারেটেড করতে পারি, তার ভেলোসিটি খুব বেশি করে বাড়াতে পারি। সেই পার্টিকেলটা, ওই যে পজিটিভ চার্জ পার্টিকেলের আমরা ভেলোসিটিটা খুব হাই করতে পারি, ও তখন কোনো একটা নিউক্লিয়ার রিয়াকশান ঘটানোর উপযোগী হয়। অর্থাৎ সোজা কথায় আমরা যখন কোনো প্রক্ষেপক হিসাবে, প্রজেক্টাইল হিসাবে কোনো নিউক্লিয়ার রিয়াকশানে পজিটিভ চার্জ পার্টিকেলকে যদি ধাক্কা লাগাতে চাই, তাহলে সেই ধাক্কার জন্য ওকে উপযুক্ত গতিশক্তি দেওয়ার জন্য কিন্তু এটা ব্যবহৃত হয় যন্ত্র। অর্থাৎ এই যন্ত্রটাকে আমরা বলতে পারি এক ধরনের অ্যাক্সেলারেটর, পজিটিভ চার্জ অ্যাক্সেলারেটর। অর্থাৎ এই যন্ত্রের সাহায্যে আমরা কোনো আধানযুক্ত কণার গতিশক্তি বা গতিবেগ বাড়াতে পারি। এই হলো সাইক্লোটনের যে কার্যনীতি। এবার বলছি, একটা প্রসঙ্গত আসে প্রশ্ন যে এটা কেন ইলেকট্রনকে ত্বরান্বিত করতে পারে না। ইলেকট্রনকে ত্বরান্বিত করতে পারে না আমরা এইটা দেখেই বুঝে যাব। এটা আলোচনা করছি, ইলেকট্রনের এম এর ভ্যালুটা খুব কম, অর্থাৎ ইলেকট্রন খুব হালকা। যেহেতু এম এর ভ্যালু খুব কম, আর এর ভ্যালু কম, অর্থাৎ ইলেকট্রনকে নিয়ে আমি ব্যাসার্ধের পরিমাণ বাড়াতে পারি না। আমি চৌম্বক ক্ষেত্র চেঞ্জ করলেও, চৌম্বক ক্ষেত্র খুব কমিয়ে দিলেও, এবার খুব কমিয়ে দিলে তো হবে না, ওটাকে অ্যাক্সেলারেটেড করার জন্য মানে তার চৌম্বক ক্ষেত্রের প্রভাব তো থাকতে হবে। সেই চৌম্বক ক্ষেত্রের প্রভাব থাকবে অথচ আর এর ভ্যালুটা খুব বেশি হবে, সেটা ইলেকট্রনের ক্ষেত্রে সম্ভব নয়। কারণ ইলেকট্রনের ক্ষেত্রে ভরটা খুব কম হওয়ার জন্য এই আর এর মান বাড়তে পারে না। যদি এই ব্যাসার্ধের মান না বৃদ্ধি পায় তাহলে এই বেগ বৃদ্ধি পাবে না, তাই ইলেকট্রনকে ত্বরান্বিত করা যায় না বা অ্যাক্সেলারেটেড করা যায় না। তাহলে কাকে ত্বরান্বিত করব না, আমরা জেনারেলি প্রোটন এবং আলফা, মনে রাখবে দুটো যে পার্টিকেল প্রোটন এবং আলফা, এই দুটো কণাকেই কিন্তু আমরা ত্বরান্বিত করতে পারি। এই হলো সাইক্লোটনের যে কার্যনীতি। এবার আমরা আসছি গতদিন যেটা আমরা হিসাব করেছিলাম যে চৌম্বক ক্ষেত্রে আমরা আধানযুক্ত কণাকে গতিশীল করলে তার গতিপথ কেমন হয়। আচ্ছা, সাইক্লোটন যন্ত্রে আরেকটা কথা বলে রাখি, এই যে ম্যাক্সিমাম ব্যাসার্ধ যেটা হয়, এটা কিন্তু তখনই সম্ভব যখন এসি উৎসের কম্পাঙ্ক মানে এসি সোর্সের যে ফ্রিকোয়েন্সি, সেটা যখন এই সাইক্লোটন ফ্রিকোয়েন্সির সঙ্গে ম্যাচ করে যায়, যেটাকে আমরা বলি সিঙ্ক্রোনাইজেশন, অর্থাৎ ছন্দবদ্ধতা বা ছন্দায়ন। অর্থাৎ আমরা সোজা কথায় বলবো যে যে এসি সোর্সটা আমরা অ্যাপ্লাই করব তার ফ্রিকোয়েন্সির সঙ্গে যখন ওই এদের যে সাইক্লোটন ফ্রিকোয়েন্সি ম্যাচ করে যাবে, তখন সেই ঘটনাটাকে আমরা রেজোনেন্স হিসাবেও ভাবতে পারি। অর্থাৎ ম্যাক্সিমাম তখন কাইনেটিক এনার্জিটাই পাবো, মানে এই যে স্মল আর ক্যাপিটাল আর ইকুয়াল হয়ে যায় তখন। তো এবার আমরা যেটা আসছি সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। তাহলে চার্জ ইন ইলেকট্রিক ফিল্ড। প্রথমত বলি, চ্যাপ্টারটার নাম ইলেকট্রোম্যাগনেটিজম, অর্থাৎ এখানে পুরোটাই ম্যাগনেট নিয়ে আলোচনা হবে। এই যে আলোচনা, এটা কিন্তু পুরোপুরি তড়িৎ ক্ষেত্র অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক্সের। তাহলে আমরা এখানে কেন আলোচনা করছি না, একই সঙ্গে আমাদের আলোচনাটা করলে দুটো তফাৎ বুঝতে পারবো, সেই জন্যই আমরা আলোচনাটা করছি। তাহলে প্রথমত আমরা বলবো এখানে ফোর্স কত না, আমরা এই ফোর্স পেয়েছিলাম কিউ ইন্টু ই। অনেক দিন আগে আমরা ইলেকট্রোস্ট্যাটিক্স যখন পড়ি তখন ওখানে পেয়েছিলাম এফ ইজিক্যাল টু কিউ ই। তাহলে এখানে বোঝাই যাচ্ছে যে চার্জের ভেলোসিটির ওপর এই বলটা ডিপেন্ড করে না, মানে নির্ভর করে না, অর্থাৎ আধানের বেগের উপর নির্ভর করছে না। আধান স্থির থাকুক বা গতিশীল থাকুক, তড়িৎ ক্ষেত্র ই ভেক্টর হলেই তাহলে আমরা বল পেয়ে যাব কিউ ইন্টু ই ভেক্টর। তাহলে ত্বরণ কত পাবো, এ ভেক্টর ইজিক্যাল টু এফ ভেক্টর বাই এম। তাহলে কিউ ই ভেক্টর বাই এম। তাহলে ত্বরণের অভিমুখ কোন দিকে হবে না, যেদিকে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ সেদিকেই হবে ত্বরণের অভিমুখ। অর্থাৎ তড়িৎ ক্ষেত্র
ক্ষেত্র বরাবর এই ত্বরণ কাজ করবে। 1 নম্বর কেস, আমরা ধরে নিচ্ছি যে একটা চার্জ প্রাথমিকভাবে স্থির ছিল, অর্থাৎ ইনিশিয়ালি অ্যাট রেস্ট। তাহলে চার্জ যদি প্রাথমিকভাবে স্থির থাকে তাহলে সেক্ষেত্রে ইউ ইজিক্যাল টু 0। আমরা এ তো পেয়ে গেছি, তাহলে যখন তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করব আমরা ওই চার্জের উপর, তখন ওই চার্জ একটা অ্যাক্সেলারেশন পাবে, তখন ডিসপ্লেসমেন্ট হবে হাফ এ টি স্কোয়ার। এ মিনস কিউ বাই এম ইন্টু টি স্কোয়ার। এই হলো ফর্মুলা। 2 নম্বর কেস, ইনিশিয়ালি একটা ভেলোসিটি থাকবে, তাহলে ইনিশিয়াল ভেলোসিটি ইজিক্যাল টু ইউ, আমরা এটাকে ইউ ধরছি, তাহলে এর সমান তখন কী হবে, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে ইউটি প্লাস হাফ এর জায়গায় বসবে কিউ ই বাই এম ইন্টু টি স্কোয়ার। কিন্তু একটা কন্ডিশন আছে, ইউ অ্যান্ড ই আর প্যারালাল, অর্থাৎ একই দিক থাকতে হবে বা সেম ডিরেকশন থাকতে হবে। যদি প্রাথমিক বেগ এবং তড়িৎ ক্ষেত্র একই দিকে থাকে, প্যারালালে থাকে, 0 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, 180 ডিগ্রি হলে সেইভাবে একটা মাইনাস হতো শুধু, তখন কিন্তু এই ফর্মুলা মানে ইউ এবং এর ডিরেকশনটা সেম, মানে সেম ভেক্টর হতে হবে। তখন আমরা এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এর জায়গায় কিউ বাই এম। 3 নম্বর কেস আসছে। 3 নম্বর কেস যেটা, ইউ অ্যান্ড ই আর পারপেন্ডিকুলার, অর্থাৎ এখানে আমরা যেটা দেখব যে তড়িৎ ক্ষেত্র এবং বেগ মানে ইনিশিয়াল যে ভেলোসিটিটা সেটা কিন্তু পরস্পরের লম্ব। আমরা ওই আলোচনাটা এখানে করছি আলাদা করে। তাহলে একদম সিম্পল ব্যাপার, একদম তড়িৎ ক্ষেত্রের নিয়মেই সব কিছু হিসাব হচ্ছে। এই 3 নম্বরটা স্টার্ট দিয়ে রাখছি কারণ এটাই এখানে খুব ইম্পর্টেন্ট, এটাই বেশি আসে, অঙ্কও আসে, থিওরিও আসে। এখানে যেটা বলছি যে তড়িৎ ক্ষেত্র মানে ইলেকট্রিক ফিল্ড ই আর ইউ আলাদা, অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে এদিকটা এক্স অ্যাক্সিস, এদিকটা ওয়াই অ্যাক্সিস। তাহলে যদি আমরা যে কোনো একটা মুহূর্তে এক্স অ্যাক্সিস বরাবর এক্স ডিস্টেন্সে যায়, তাহলে আমরা লিখতেই পারবো এক্স ইজিক্যাল টু ইউটি। টি টাইম লাগবে আর ওইদিকে ইউনিফর্ম ভেলোসিটি মানে সমবেগে যাবে, তাহলে এস সমান ভিটির ফর্মুলা এক্স ইজিক্যাল টু ইউটি। ওয়াই অক্ষ বরাবর কিভাবে যায়, তাহলে যেহেতু ইলেকট্রিক ফিল্ড আছে, এই বরাবর তো ইনিশিয়াল ভেলোসিটি ছিল না। আমি আবারও বলছি, এক্স অক্ষ বরাবর কোনো অ্যাক্সেলারেশন থাকবে না। কেন না, তড়িৎ ক্ষেত্র যদি এই বরাবর হয় তার লম্ব দিকে কোনো উপাংশ থাকবে না। আবার এই দিকে যেহেতু বেগ আছে, এই বেগের কোনো উপাংশ তড়িৎ ক্ষেত্রের দিকে আসবে না। তাহলে তড়িৎ ক্ষেত্র এক্স অক্ষ বরাবর কোনো প্রভাব ফেলবে না, সেই জন্য এক্স ইজিক্যাল টু ইউটি। আর এই দিকে ওয়াই অক্ষ বরাবর হবে, এদিকে তো ইউ নেই, ভেলোসিটি এইদিকে ছিল, সেই জন্য হবে হাফ এ টি স্কোয়ার। এ মিনস কিউ ই বাই এম ইন্টু টি স্কোয়ার। তাহলে এটাকে 1 নম্বর ইকুয়েশন দিলাম, এটাকে 2 নম্বর ইকুয়েশন দিলাম। তাহলে ফ্রম 1 and 2, 1 নম্বর এবং 2 নম্বর ইকুয়েশন থেকে আমরা কি পাচ্ছি, ওয়াই ইজিক্যাল টু হাফ কিউ ই বাই এম, টি এর জায়গায় বসবে এক্স বাই ইউ হোল স্কোয়ার। তাহলে ওয়াই ইজিক্যাল টু হাফ কিউ ই বাই এম ইন্টু এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার। এই যে ইকুয়েশান ওয়াই অ্যাক্সিস বরাবর, এটা এর পাওয়ার 1, এক্স এর পাওয়ার 2, তার মানে এটা একটা অধিবৃত্ত ইকুয়েশান অর্থাৎ প্যারাবোলা। সেই প্যারাবোলা দেখতে কেমন হবে, এই রকম হবে। তাহলে একটা জিনিস ক্লিয়ার হলো যে যখন ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে পারপেন্ডিকুলার হচ্ছে তখন আমরা সেটাকে বলছি, ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে যদি পারপেন্ডিকুলার হয় তখন আমরা সেটাকে বলছি
ইউনিফর্ম সার্কুলার মোশন আগের দিন আমরা দেখেছিলাম বা আগের ক্লাসে দেখেছিলাম ইউনিফর্ম সার্কুলার মোশন, কিন্তু যদি আমরা ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে পারপেন্ডিকুলার থাকি তাহলে আমরা বলবো প্যারাবোলা বা অধিবৃত্তাকার। তাহলে আগেরটা ছিল সমবৃত্তীয় গতি, চৌম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে গতিশীল হলে, তড়িৎ ক্ষেত্রের সঙ্গে যখন হবে তখন ওটাকে বলবো অধিবৃত্তাকার। প্রসঙ্গত এবার বলি, আমরা তড়িৎ ক্ষেত্রে বল পেয়েছিলাম এফ ভেক্টর ইজিক্যাল টু কিউ ই ভেক্টর, এটাকে বলবো তড়িৎ বল এফই, এফই ইজিক্যাল টু কিউই। আর চৌম্বক বল হবে এফ এম, এটা হবে কিউ ইন্টু ভি ভেক্টর ক্রস বি ভেক্টর। এই দুটোকে আমরা একসঙ্গে বলবো লরেঞ্জ ফোর্স, লরেঞ্জ ফোর্স এফ ই ভেক্টর প্লাস এফ এম ভেক্টর। অর্থাৎ লরেঞ্জের ইলেকট্রিক ফোর্স হচ্ছে বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স হচ্ছে কিউ ই ভেক্টর প্লাস ম্যাগনেটিক ফোর্স হবে কিউ ইন্টু ভি ভেক্টর ক্রস বি ভেক্টর। এবার ওদের ম্যাগনিটিউড হলে এটা আমরা কত পাবো, কিউই পাবো, ওটা পাবো কিউ ভিবি সাইন থিটা। এই লরেঞ্জ ফোর্স এক্সপ্রেশনটাই লিখতে দেয়, 1-2 নম্বর দেয়, অঙ্ক দিতে পারে যে কখন লরেঞ্জ ফোর্স ম্যাক্সিমাম হবে কখন মিনিমাম হবে। তাহলে এটা তো আমাদের ফিক্সড হয়ে যাচ্ছে, একমাত্র এটার উপর ডিপেন্ড করবে। আমরা এগুলো আমাদের অঙ্কের ক্ষেত্রে বা ব্যবহারিক ক্ষেত্রে আমরা প্রয়োগ করব। এরপর আমরা ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড দুটোকেই কাজে লাগিয়ে কিভাবে একটা চার্জ পার্টিকেলকে ইকুইলিব্রিয়ামে রাখবো সেটা দেখব। তাহলে চার্জ ইন ইকুইলিব্রিয়াম ইন ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড। কিভাবে হবে? দুটো ক্ষেত্রই থাকবে, তড়িৎ ক্ষেত্রও থাকবে, চৌম্বক ক্ষেত্রও থাকবে। এদের ডিরেকশন বা এদের পজিশন এমন হবে যে দুটো ফিল্ডের আন্ডারে একটা চার্জ থাকবে অথচ সে ইকুইলিব্রিয়ামে থাকবে, কোনো রকম কোনো ফোর্স ফিল করবে না। কিভাবে থাকবে দেখো, আমরা যদি ধরি যে একটা পার্টিকেলকে ভি ভেলোসিটি নিয়ে আমরা এদিকে মুভ করাচ্ছি, এর সঙ্গে পারপেন্ডিকুলার এই দিকে ম্যাগনেটিক ফিল্ড দিয়েছি, দুজনের সঙ্গে পারপেন্ডিকুলার এই দিকটাতে আমরা ইলেকট্রিক ফিল্ড দিয়েছি। তাহলে এখন এফ এম অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর কিউ ইন্টু ভি ক্রস বি ফর্মুলা অনুযায়ী ভি ক্রস বি অর্থাৎ ভি এই দিক বি এই দিক, ভি ক্রস বি এইরকম ক্রস প্রোডাক্ট হচ্ছে। আমার হাতের দিকে দেখো, ভি ক্রস বি ক্লকওয়াইজ, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হবে ওই দিক, মানে ভেতরের দিক, যেটা এই এর উল্টো দিক, অর্থাৎ এই দিকটা হবে এফ এম। আর এফই ইজিক্যাল টু কিউই, তাহলে এই দিকে হবে এফই, এর ডিরেকশন। যদি এফই ইজিক্যাল টু এফ এম হয়ে যায় তাহলে নেট বল কত হবে, নেট ফোর্স কত হবে, 0, কারণ এফ এম ওই দিক, এফই এই দিক। তাহলে কিউ ইন্টু ভি ক্রস বি যেই দিক তার উল্টো দিকে থাকতে হবে ইলেকট্রিক ফিল্ড, থাকলেই হবে। এদের যদি ম্যাগনিটিউড সমান হয়ে যায় তাহলে একে অপরকে ক্যান্সেল করে দেবে। তাহলে কি হলো, কিউ ই ইজিক্যাল টু কিউ ভি বি সাইন 90, সাইন 90 মিনস এই অ্যাঙ্গেলটা 90, সাইন 91। তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম ভি ইজিক্যাল টু ই বাই বি। অর্থাৎ এই ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউড মানে এই তড়িৎ ক্ষেত্রের মান এবং এই ম্যাগনেটিক ফিল্ডের ম্যাগনিটিউড মানে চৌম্বক ক্ষেত্রের মান, এদের রেশিও অর্থাৎ এদের অনুপাত ই বাই বি, এই ভ্যালুটা যা হবে সেই বেগ নিয়ে ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে পারপেন্ডিকুলারলি যেতে হবে। অর্থাৎ এই ভি এর ভ্যালু ঠিক করব আমরা এই ইকুয়েশন থেকে। যদি আমরা ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে লম্বভাবে ভি ওই দিকে গতিশীল করি কোনো চার্জ পার্টিকেলকে, তাহলে আমাদের কিন্তু এই চার্জ পার্টিকেল ইকুইলিব্রিয়ামে থাকবে, অর্থাৎ ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে ও মুভ করতে থাকবে। এবার আসছি আমরা ফোর্স অন কারেন্ট ক্যারিং কন্ডাক্টর।
ফোর্স অন কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। আচ্ছা, এটা কিরকম? হেডিংটার দিকে দেখো। একটা ওয়্যারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, তাহলে আমরা ডিএল একটা ছোট্ট অংশ ধরে নিলাম ডিএল, এটাকে রাখা আছে ম্যাগনেটিক ফিল্ডে, তাহলে বি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। তাহলে এফ কত, ফোর্স কত, এইটা আমরা হিসাব করব। এই হিসাবটা আসার জন্য আমাদেরকে একটা প্রাইমারি কনসেপ্ট নিতে হবে যে কারেন্ট যাচ্ছে মানে কি, অর্থাৎ প্রবাহ যাচ্ছে মানে কি ওই তারের মধ্য দিয়ে, তাহলে নিশ্চয়ই ইলেকট্রন মুভ করছে বা চার্জ মুভ করছে, অর্থাৎ আধান গতিশীল। তাহলে আধান যদি গতিশীল হয় তবেই তো কারেন্ট যায়। আর আমরা জানি যে কোনো একটা চার্জ বা আধান যদি মুভ করতে পারে মানে গতিশীল হয়, তাহলে ফোর্সের এক্সপ্রেশন হয় এফ ভেক্টর ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ভি ভেক্টর ক্রস বি ভেক্টর। অর্থাৎ চার্জ যদি মুভ করাতে পারি তাহলে তার ফোর্স হয় এটা। তাহলে আমরা স্মল অ্যামাউন্ট অফ টাইমে আমরা যদি স্মল অ্যামাউন্ট চার্জ পাঠাই, তাহলে আমি ফোর্সের ভ্যালুটাও খুব কম লিখব, ডিএফ, তখন এটা ডি কিউ ভি ভেক্টর ক্রস বি ভেক্টর। ডিটি টাইমে যদি ডিএল ডিস্টেন্স যায় তাহলে ডিএল বাই ডিটি এটাই হবে ভেলোসিটি ক্রস বি, এটা ডিএফ। তাহলে ডিএফ ইজ ইকুয়াল টু ডি কিউ বাই ডিটি ইন্টু ডিএল ভেক্টর ক্রস বি। ডিএফ ভেক্টর ইজ ইকুয়াল টু আই ডিএল ভেক্টর ক্রস বি। তাহলে এফ ভেক্টর ইজ ইকুয়াল টু আই এল ক্রস বি। এখান থেকে আমি এফ এর ম্যাগনিটিউড পাবো আই এল বি সাইন থিটা, কারণ এল ক্রস বি হলো এইটা। এটাকে আমি সাজিয়ে লিখি বি আই এল সাইন থিটা। এফ এর ম্যাগনিটিউড, অর্থাৎ এই স্টেপটা তোমাকে হিসাবটা খেয়াল রাখতে হবে। তাহলে আমরা কনসেপ্টটা পেলাম চার্জ থেকে হয়ে গেল কারেন্ট। এই ফর্মুলা আর এই ফর্মুলা কিন্তু সেম টাইপ, একই, মানে এর মেন জিনিসটা মানে মূল যে জিনিসটা কিন্তু ফান্ডামেন্টাল ব্যাপারটা একই। এখানে চার্জ ভি ভেলোসিটি নিয়ে যাচ্ছে, এখানে কারেন্ট এল লেন্থের ওয়্যারের মধ্যে দিয়ে যাচ্ছে। কারেন্ট স্কেলার রাশি বলে এল এর জায়গায় ভেক্টর বসেছে। এখানে হবে কিউ ভিভি সাইন থিটা, এখানে হয়েছে বিআইএল সাইন থিটা। এই হলো দুটো টেকনিক। এখন এই আর এই দুটো ইকুয়েশন কিন্তু সেম, এবং তোমরা খেয়াল করো এই দুটো ইকুয়েশন থেকেই মাধ্যমিকে অর্থাৎ ক্লাস 10-এর সিলেবাসে পড়েছিলে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল, মানে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম। আমরা তখন বা তোমরাও তখন ছোটবেলায় মুখস্থ করে নিয়েছিলে। এখন বলবো কেউ যদি এই দুটো ফর্মুলা মনে রাখে খুব সুন্দর তার বামহস্ত নিয়ম হয়ে যাবে। কিভাবে? আমরা বাম হাতে 3টে আঙুল, এটাকে তর্জনী বলি বা 4 ফিঙ্গার বলি, এটাকে বলি মধ্যমা মিডিল ফিঙ্গার, আর এটাকে বলবো থাম বা বৃদ্ধাঙ্গুষ্ঠ বা বুড়ো আঙুল। এই 4 ফিঙ্গার সবসময়ের জন্য ম্যাগনেটিক ফিল্ড ডিনোট করে, অর্থাৎ আমি এখানে বি ম্যাগনেটিক ফিল্ড এটা মনে রাখবো, এটা আমরা মনে রাখবো যে এটা বি ম্যাগনেটিক ফিল্ড, এটা মনে রাখবো। তাহলে ম্যাগনেটিক ফিল্ড এইটা হলো, তাহলে তর্জনী মানে 4 ফিঙ্গার মানে এইটা। এই আঙুলটা হবে হয় চার্জের ভেলোসিটি না হলে কারেন্টের ডিরেকশন। কারেন্ট স্কেলার বলে ওটা এল এর জায়গায় ভেক্টর বসেছে, মাথায় রাখো। তাহলে ভি ভেক্টর এই দিক অথবা কারেন্ট এই দিক। তাহলে এদিকটা কে থাকছে চার্জের ভেলোসিটি বা আধানের গতি অথবা প্রবাহ, এদিকে কে থাকছে চৌম্বক ক্ষেত্র বি ম্যাগনেটিক ফিল্ড। তাহলে এদিকটা কে থাকবে ফোর্স বল।
বল, আর বল মানেই গতি, এইদিকে বল মানে এই দিকটা গতি। এবার আমি বলছি শুনে নাও। বাম হাতের তর্জনী, মধ্যমা, বৃদ্ধাঙ্গুষ্ঠ পরস্পর সমকোণে রাখলে, অর্থাৎ ইফ ফোর ফিঙ্গার, মিডল ফিঙ্গার অ্যান্ড থাম আর প্লেসড মিউচুয়ালি পারপেন্ডিকুলার। ইফ যদি ফোর ফিঙ্গার মানে তর্জনী, চৌম্বক ক্ষেত্র মানে ম্যাগনেটিক ফিল্ড, মধ্যমা মিডিল ফিঙ্গার যদি ভেলোসিটি অফ চার্জ অর্থাৎ আধানের গতির অভিমুখ নির্দেশ করে, তাহলে বুড়ো আঙুল ওই আধানের উপর ক্রিয়াশীল বল নির্দেশ করবে বা বলের অভিমুখ নির্দেশ করবে। এখানে আমরা কি বলবো? বাম হাতের তর্জনী, মধ্যমা, বৃদ্ধাঙ্গুষ্ঠ পরস্পর সমকোণে থাকলে যদি তর্জনী মানে ফোর ফিঙ্গার চৌম্বক ক্ষেত্রের অভিমুখ, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন, এবং মিডিল ফিঙ্গার কারেন্টের ডিরেকশন অর্থাৎ তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে, তাহলে বুড়ো আঙুল বরাবর মানে বৃদ্ধাঙ্গুষ্ঠ বরাবর বা থামের দিকে এফ, এখানে আর এফ মানে বল বলবো না, এখানে বলবো ওই পরিবাহী তারের গতির অভিমুখ নির্দেশ করে। অর্থাৎ ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুল আমি দুভাবে বলতে পারি, একবার চার্জের ভেলোসিটি বা কারেন্ট দিয়ে, আর এটা হবে আধানের উপর ক্রিয়াশীল বল বা তারের গতির অভিমুখ দিয়ে, যে কোনো একটা দিয়ে। এবার পরীক্ষায় কি লিখবে? পরীক্ষায় তোমাকে উল্লেখ করে দেবে যে কোনো তড়িৎবাহী তারের উপর ক্রিয়াশীল বল সংক্রান্ত ফ্লেমিংয়ের বামস্ত নিয়ম লেখো। অর্থাৎ কোনো কারেন্ট ক্যারিং কন্ডাক্টিং ওয়্যারের উপর যে ফোর্স রিলেটেড যে ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুল এটা লেখো। আর ওটার বেলা বলবে যে চার্জের মোশনের উপর অর্থাৎ আধানের গতির উপর বা গতির সঙ্গে সম্পর্কিত ফ্লেমিংয়ের বামস্ত নিয়মটি লেখো। ব্যাস এই। এবার বলবো এই থিটার উপর ডিপেন্ড করে এফ এর ভ্যালুটা চেঞ্জ হয়। কীরকম? থিটা যদি আমি 0 ডিগ্রি ধরি তাহলে এফ কত? 0। অর্থাৎ যদি আমরা চৌম্বক ক্ষেত্রের সঙ্গে একই দিকে প্রবাহ পাঠাই তাহলে হবে 0। 2, থিটা ইজিক্যাল টু যদি 90 ধরি তাহলে এফ ইজিক্যাল টু হবে BIL sin 91। সেই জন্য আমরা মনে রাখার জন্য বলবো বল সমান বিল, BIL বিল, এটা আমরা মনে রাখার জন্য। এফ মানে ফোর্স, ফোর্সের বাংলা মানে হচ্ছে বল, তাহলে বল সমান বিল, অর্থাৎ ফোর্সের এক্সপ্রেশনটা যে BIL এটা মনে রাখার জন্য উপায়। ঠিক আছে, এরপর আসছি আমরা পরের অংশে যাচ্ছি। পরের অংশে যেটা পাবো আমরা বার্লো সাইকেল, অর্থাৎ এই থিওরির উপর ভিত্তি করে আমরা বা ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলের উপর ডিপেন্ড করে আমরা বার্লো সাইকেলটা দেখব বা বার্লো চক্র। বার্লো চক্র তোমরা আগে পড়েছিলে। প্রথমে একটা চাকার মতো অংশ, অনেকগুলো সূচালো পয়েন্ট থাকে, এরকম একটা অংশ। এর এই যে সূচালো অংশটা প্রথমে একটা পাত্রে রাখা থাকে, যে পাত্রটাতে হচ্ছে পারদ রাখা আছে, এটা হচ্ছে পারদ। অর্থাৎ মার্কারি রাখা আছে, যে মার্কারিটার সঙ্গে টাচ করে থাকবে কাঁটাটার সঙ্গে। মার্কারি কেন নিলাম না, এটা ইলেকট্রিক কারেন্টের গুড কন্ডাক্টর বলে, এবং লিকুইড, ওর মধ্যে আমি ওই সূচালো অংশটা মানে নিডল পয়েন্টটা ডুবে থাকতে পারে, এই জন্যে। এবার কি করছি, এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড দিয়ে রাখছি। এটা একটা ইউ শেপ ম্যাগনেট আমরা রেখেছি। এটা N এবং এটা S। NS আমরা জানি সবসময় নর্থ টু সাউথ,
উত্তর থেকে দক্ষিণের দিকে ম্যাগনেটিক ফিল্ড। তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হচ্ছে কোন দিক? ভেতরের দিক। তাহলে আমরা একটু দেখিয়ে রাখছি যে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন এই দিকে, ভেতরের দিক, অর্থাৎ বোর্ডের তলের ভেতরের দিক, এন থেকে এস। এটা হচ্ছে একটা 3D কনসেপ্টে আছে। এবার এই যে অংশটা, এটার সঙ্গে একটা কারেন্টের তার অর্থাৎ ইলেকট্রিক তার একটা কানেক্ট হয়ে আছে। এই পুরো হচ্ছে পাটাতনটা, মানে একটা সিস্টেমের উপর ওটা রাখা আছে। যে সিস্টেমটাতে তার একটা স্ট্যান্ডের সঙ্গে যুক্ত হয়ে আছে, আর এই স্ট্যান্ডের মাধ্যমে আমরা এর মধ্যে দিয়ে কারেন্টটা দিচ্ছি। তাহলে আমি যদি এখানে একটা ব্যাটারি লাগাই প্রবাহটা পাঠানোর জন্য, তাহলে এটা প্লাস এটা মাইনাস, তাহলে প্লাস কারেন্ট এদিক দিয়ে গেল, এদিক দিয়ে গেল, এই দিক নিচের দিক, অর্থাৎ এই স্টার বা চাকার মধ্য দিয়ে নিচের দিকে প্রবাহ যাচ্ছে। অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড এই দিক এন থেকে এস, আর প্রবাহের অভিমুখ এই দিক। অর্থাৎ আমার এইখানটা একটু দেখিয়ে দিচ্ছি। এই ইয়েলো কালারের যে পেনটা দেখাচ্ছি, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের, সরি আমি ভুল দেখাচ্ছি, এইটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড দেখাচ্ছি ইয়েলো কালারের পেন, আর এই রেড বা অরেঞ্জ কালারের যে পেনটা, এটা ভেতরের দিকে আছে। তাহলে ম্যাগনেটিক ফিল্ড আছে বাম হস্তের এই আঙুলটার দ্বারা, তর্জনী, 4 ফিঙ্গার, এটা ম্যাগনেটিক ফিল্ড ভেতরের দিক। আর প্রবাহ পাঠাচ্ছি আমরা নিচের দিক, তাহলে এই আঙুলটা ছিল প্রবাহ কারেন্ট, এটা নিচের দিক। তাহলে বাম হাতের তর্জনী ভেতরের দিক, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন এন থেকে এস। ক্লিয়ার করো ডিরেকশনটা। নিচের দিকে এই আঙুল কারেন্টের ডিরেকশন, মিডিল ফিঙ্গার মানে মধ্যমা। তাহলে থাম কোন দিকে যাচ্ছে, বুড়ো আঙুল কোন দিকে যাচ্ছে? ওই দিকটায়। তাহলে এই কাঁটাটার উপর ফোর্স কাজ করবে এই দিকে, অর্থাৎ ওই কাঁটা তখন ওই দিকে যেতে চায়। এখন এই কাঁটা মার্কারের মধ্যে ডুবে আছে, তাহলে যখন ওই দিকে যেতে চাইবে তখন এই মার্কারি লেভেল থেকে উপরে উঠে যাবে। আর যখনই উপরে উঠে গেল তখনই এই কারেন্ট, এটা একটা ওপেন লুপ হয়ে যাবে, মানে মুক্ত বর্তনী, বিচ্ছিন্ন হয়ে গেল। ঠিক যে মুহূর্তে বিচ্ছিন্ন হবে বলে মনে হবে, তখন আবার এই কাঁটা এসে টাচ করে যাবে এখানে, আবার ওটা ক্লোজ লুপ হয়ে গেল, আবার বদ্ধ বর্তনী। তখন আবার কারেন্ট চালু হবে, তখন আবার এই কাঁটা এইদিকে যাবে। ফলে আমরা দেখতে পাবো এই কাঁটা এইদিকে, আবার পরের কাঁটাটা যখন এখানে টাচ করবে ও এইদিকে, সবাই ওই দিকে যাওয়ার জন্য একটা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশানে রোটেশন তৈরি হবে। অর্থাৎ আমরা যেটা দেখলাম, ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল বা ফ্লেমিংয়ের বামস্ত নিয়ম অ্যাপ্লাই করে আমরা দেখতে পাচ্ছি যে যদি কারেন্ট থাকে এবং ম্যাগনেটিক ফিল্ড থাকে, এখানে আমরা একটা ম্যাগনেট রেখে করেছি, আমি যে কোনোভাবে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে পারি। তাহলে সেই চৌম্বক ক্ষেত্র তৈরি করব এবং প্রবাহ পাঠাবো, এই দুটো যদি একসঙ্গে থাকে তাহলেই এখানে একটা সার্কুলার মোশন তৈরি হচ্ছে, একটা গতি তৈরি হচ্ছে। এই গতি বা এই চিন্তাভাবনা থেকে কিন্তু আমাদের পাখার চিন্তাভাবনা, অর্থাৎ পাখা বা মোটর জাতীয় যা কিছু, সবগুলোতেই কিন্তু আমরা চৌম্বক ক্ষেত্র এবং প্রবাহ পাঠিয়ে তাদের ঘূর্ণন তৈরি করি। যে কোনো মোটর মানে আমরা জানি ঘুরতে হবে, মানে সেটা ঘোরে। আর পাখা যেটা ঘুরছে, সেই পাখাতেও একটা মোটর লাগানো থাকে। তো এখানে কিন্তু আমরা ব্যবহারিক ক্ষেত্রে সব জায়গাতে যেরকম ইউসেফট ম্যাগনেট ইউজ করবো এটা কিন্তু নয়, আমার কাজ হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করা। তাহলে ম্যাগনেটিক ফিল্ড এবং ইলেকট্রিক কারেন্ট এই দুটো থাকতে হবে, থাকলেই ওখানে একটা সার্কুলার মোশন এখানে হচ্ছে, সব জায়গাতে একটা মোশন চলে আসবে। এই মোশনটাই আমাদের এই বার্নৌলির সাইকেল। এবার এখানে কতগুলো আলোচনার বিষয় আছে, যেমন এই ম্যাগনেটিক ফিল্ড যদি বাড়াই মানে ইনক্রিজ করি, তাহলে এই রোটেশন স্পিড বাড়বে। এই ব্যাটারির ইএমএফ মানে তড়িৎচালক বল যদি বাড়াই, অর্থাৎ কারেন্টের ভ্যালু যদি বাড়ে, তাহলে রোটেশন স্পিড বাড়বে। দুটোকে যদি একসঙ্গে বাড়িয়ে দিই তাহলেও বাড়বে। এবার আসছি
ডিরেকশান কি করে চেঞ্জ করব? আমি যদি এই এনটাকে এসটাকে এন করি, মানে উল্টে দিই, তখন এই উল্টো ডিরেকশানে ঘুরবে। অথবা আমি যদি ব্যাটারির পোলটাকে চেঞ্জ করি, মাইনাস প্লাস চেঞ্জ করে দিই, তাহলে উল্টো দিকে ঘুরবে। আবার এটাও মনে রাখতে হবে, আমি এই পোল চেঞ্জ করলাম, এই পোলও চেঞ্জ করলাম, মানে ব্যাটারিও চেঞ্জ, অর্থাৎ কারেন্টের ডিরেকশানও চেঞ্জ করেছি, আর ম্যাগনেটের ডিরেকশানও চেঞ্জ করেছি, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশান দুটো যদি চেঞ্জ করে দিই, এ কিন্তু আবার একই দিকে ঘুরবে। ফলে এটাও আমাকে মাথায় রাখতে হবে। এবার আমরা আসছি টর্ক, অর্থাৎ আমরা একটু আগে পেলাম ফোর্স, কোনো একটা ওয়্যারের মধ্য দিয়ে কারেন্ট গেলে একটা ফোর্স ক্রিয়েট করে। এবার আমরা আসছি টর্ক। আচ্ছা, টর্ক কার উপরে? যে কোনো একটা কয়েলের উপরে, যে কোনো একটা কুণ্ডলীর উপরে, বাংলায় বলবো কুণ্ডলী, বা একটা বদ্ধ পরিবাহীর উপরে। তো অ্যাকচুয়ালি টর্ক যদি আমরা বুঝতে চাই, তাহলে আমাকে ডিরেকশন দিয়ে বুঝতে হবে। সেই জন্য আমরা থিওরির জন্য বুঝবো, এইরকম একটা কয়েল নেব। এই কয়েলের শেপ আমরা নিচ্ছি রেক্ট্যাঙ্গুলার শেপ, যেখানে এটাকে এল বলছি, এটা বি বলছি, অর্থাৎ তার লেন্থ এবং ব্রেড ধরে নেওয়া হয়েছে। তো আমরা কারেন্ট এদিক দিয়ে পাঠাতে পারি, আবার উল্টো ডিরেকশনেও পাঠাতে পারি। তাহলে কারেন্ট পাঠানোর জন্য এটাকে কি করতে হবে? একটা ব্যাটারির সঙ্গে যোগ করতে হবে। তো এই লুপটাতে কিভাবে টর্ক অ্যাপ্লাই হচ্ছে সেটা আমাকে জানতে হবে। তার আগে বলি, এই টর্ক নিয়ে কিন্তু খুব একটা আলোচনা এই ক্লাসে হয়নি, এটা কিন্তু 11-এ হয়েছিল। 11-এ যেটা হয়েছিল যে দুটো ফোর্স মিনিমাম থাকতে হবে, যে দুটো ফোর্সের তোমার যে আচ্ছা ক্যারেক্টারিস্টিক্স মানে বৈশিষ্ট্য হতে হবে কি কি? টু ফোর্সেস তাদের হতে হবে ম্যাগনিটিউড ইকুয়াল এবং তাদের ডিরেকশন হবে অপোজিট এবং হতে হবে প্যারালাল। তাহলে দুটো যে এর উপর বা দুটো যে সাইডের উপর দুটো ফোর্স অ্যাপ্লাই হবে, দুটো ফোর্সের এই ক্যারেক্টারিস্টিক্স থাকতে হবে, ইকুয়াল, অপোজিট অ্যান্ড প্যারালাল। সেইটা আমরা এখন দেখব। কিভাবে দেখব সেটা আমরা আসছি। বোঝার জন্য আমি এরকম একটা ফ্রেম নিয়ে আসছি, এইরকম একটা ফ্রেম, এইটার সঙ্গে ইকুইভ্যালেন্ট। তো আমি এই ফ্রেমটা কেন নিয়ে এসেছি? তোমাদের ডিরেকশনটা ক্লিয়ার হবে বলে। এই মুখটাতে এই দিকে, কারণ আমি উল্টো দিকটা ধরতে পারতাম, একই ব্যাপার, যে কোনো একটা দেখে বোঝাচ্ছি। তাহলে এই দিক দিয়ে কারেন্ট গেল এই, তাহলে এই কারেন্টের ডিরেকশান আমি অ্যারো চিহ্ন দিয়ে দেখাচ্ছি এই দিক, আর এই দিক দিয়ে কারেন্টের ডিরেকশানটা নিচের দিক। এটা বোঝানোর জন্য বলছি। তাহলে আমরা এদিকটা উপরের দিক, এদিকটা নিচের দিক, এইটা আমরা মনে রেখে দেবো। এবার আলোচনাটা ক্লিয়ার হয়ে গেছে। তো যাই হোক, ম্যাগনেটিক ফিল্ড রাখা আছে এই রকম, ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, সেই জন্য লাইনস অফ ফোর্স একদম ইলেকট্রিক ফিল্ড লাইন্সেরই মতো, ইকুই স্পেসড অর্থাৎ সমদূরবর্তী বা ইকুই ডিস্ট্যান্ট, এবং সবগুলো প্যারালাল। তাহলে ম্যাগনেটিক ফিল্ড আছে এইদিকে। তাহলে কারেন্ট যাচ্ছে এই বাহুতে উপরের দিক, তাহলে কারেন্ট মানে মিডিল ফিঙ্গার উপরের দিক, আর ম্যাগনেটিক ফিল্ড মানে এইটা, ম্যাগনেটিক ফিল্ড মানে এটা যাচ্ছে এই ডিরেকশনটা। তাহলে কারেন্ট নিচের দিক, কারেন্ট উপরের দিক, আর ম্যাগনেটিক ফিল্ড এই। তাহলে একটু ভালো করে দেখো যে বুড়ো আঙুলটা কোন দিকে গেছে। বুড়ো আঙুলটা কোন দিকে যাচ্ছে? ভেতরের দিক। অর্থাৎ এই ভেতরের দিকে আমার ম্যাগনেটিক ফিল্ডটা চলে যাচ্ছে, ডিরেকশনটাই ভেতরের দিকে পাচ্ছি। ঠিক একইভাবে
এই লেন্থের উপর মানে এই সাইডটার উপর, তাহলে বাইরের দিক হবে। কেন বাইরের দিক? এটাও আমরা মিলিয়ে দেখে নিই। কারেন্ট নিচের দিক, ম্যাগনেটিক ফিল্ড সেম আছে, তাহলে বুড়ো আঙুল কিন্তু বাইরের দিকে এসে গেছে। তাহলে নিচের দিকে চৌম্বক, নিচের দিকে কারেন্ট, এই দিকটা চৌম্বক ক্ষেত্র, তাহলে বুড়ো আঙুল বাইরের দিক, তাহলে বাইরের দিক মানে এদিকটা একটা ফোর্স। তাহলে এখানে ফোর্স ভেতরের দিক, এখানে ফোর্স বাইরের দিক, এই সিম্বলটাও আগে আলোচনা হয়েছে। তাহলে দুটো ফোর্স অপোজিট ডিরেকশন, কিন্তু ফোর্সের ভ্যালু ম্যাগনিটিউড কত? এফ ভেক্টর ইজ ইকুয়াল টু আই এল ভেক্টর ক্রস ভি ভেক্টর। এই হলো দুটো ফোর্সের ম্যাগনিটিউড। ফোর্স অপোজিট ডিরেকশন মিলে গেল এবং তারা প্যারালাল, আমরা দেখতেই পাচ্ছি এই দিক আর এই দিক, তাহলে প্যারালাল হবে। তখন এই দুটো ফোর্সকে আমরা একসঙ্গে বলতাম কাপল। তাহলে এখানেও কিন্তু এই ফোর্সকে আমরা বলবো কাপল বা দ্বন্দ্ব, বাংলায় বলতাম দ্বন্দ্ব। তাহলে সেই কাপল বা দ্বন্দ্বর যে কোনো একটা ফোর্সের ভ্যালু মানে যে কোনো একটা বলের মান, সেটা হলো এফ ভেক্টর সমান আই এল ক্রস বি। তাহলে টর্ক কত হবে? টাও ভেক্টর ইজ ইকুয়াল টু, এই যে দুটো ফোর্স এদের মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তাহলে আই এল ভেক্টর ক্রস বি ভেক্টর বি, আই এল বি ভেক্টর ক্রস বি। এল বি মিনস লেন্থ অ্যান্ড ব্রেথ গুণ হয়ে গেল, তাহলে এটা এরিয়া আই এ ক্রস বি টাও ভেক্টর। যদি এটা এন টার্ন থাকে মানে অনেকগুলো পাক দিয়ে দিলাম, অনেকগুলো পাকের, তাহলে ফর এন টার্ন টাও ইজ ইকুয়াল টু এন আই এ ক্রস বি। সমান এনআই এ ক্রস বি। এই হলো টর্ক ভেক্টর। ভেক্টরিক্যালি আমি প্রুফটা করলাম। তাহলে এরকম একটা ছবি এঁকে আমরা ভাষা লিখতেই পারি। এনআই এ ক্রস বি, এটা আমরা মনে রাখবো ভেক্টরিক্যালি। এবার আমরা আসছি এর মান। তাহলে মান কত হবে? টাও ভেক্টরের মান হচ্ছে এন আই এ বি সাইন থিটা। এ ক্রস বিটাকে আমরা বলতে পারি এ বি সাইন থিটা। এটাকে সাজালে হবে বিনা সাইন থিটা। আমি মনে রাখতে বলি এইরকম যে টর্ক ইজ ইকাল টু বিনা সাইন থিটা। যদি থিটাটা 90 ডিগ্রি হয় তাহলে সাইন থিটা ইজ ইকাল টু, তাহলে সেটা টাও ম্যাক্স ইজ ইকাল টু বিনা। তাহলে আমরা দুটো জিনিস মনে রাখবো। একটু আগে আমি আলোচনা করেছিলাম যে বল সমান বিল, বিআইএল বিল, এটা মনে রাখার জন্য। আর টর্ক সমান বিনা। বিনা আমরা কারোর নাম হিসাবে মনে রাখতে পারি, বা আমরা জানি যে সরস্বতীর কাছে একটা বিনা থাকে, সেই বিনাও মনে রাখতে পারি। তো এখানে তো বাংলার কোনো ব্যাপার নেই, ইংরেজিতে বিনা। আর থিটা থাকলে হবে বিনা সাইন থিটা। আর ভেক্টরিক্যালি কিন্তু এনআই এ ক্রস বি, তখন কিন্তু বি আগে লিখে দিলে হবে না। ভেক্টরে সবসময় মনে রাখতে হবে যে ক্রস প্রোডাক্ট যখন হবে, যেমন এখানে এফ ভেক্টর ইজ ইকুয়াল টু আই এল ভেক্টর ক্রস বি ভেক্টর, এটাকে আমি কখনো লিখতে পারবো না বি ভেক্টর ক্রস এল ভেক্টর। ঠিক একইভাবে ওখানেও টাও ভেক্টর ইজ ইকুয়াল টু এনআই এ ভেক্টর ক্রস বি ভেক্টর। এই হলো টর্ক প্রুফ। এইগুলো সব প্রুফ হচ্ছে, এগুলো কিন্তু বই থেকে রেডি রাখতে হবে। এবার আমরা আসছি, তাহলে আমরা এতক্ষণ যেটা দেখলাম যে প্রবাহ গেলে যেমন ফোর্স ফিল হচ্ছে, চার্জ মুভ করলেও ফোর্স ফিল হচ্ছে। তাহলে এখানে আমরা ভাবতে পারি যে দুটো চার্জ যদি মুভ করে প্যারালালি, তাহলে যেমন সেই চার্জের মুভমেন্টের জন্য বা চার্জের জন্য একটা ইলেকট্রিক ফোর্স ওখানে নতুন করে তৈরি হয়, তেমন কিন্তু ওই চার্জের মুভমেন্টের জন্য যে কারেন্ট, সেই কারেন্টের জন্য ফোর্স পাবো আমরা। তো সেক্ষেত্রে আমাদের দুটো একটা এক্সপ্রেশন মনে রাখবো যে ম্যাগনেটিক ফোর্স মানে কারেন্টের জন্য, এবং ইলেকট্রিক ফোর্স যেটা চার্জের জন্য।
দুটো ইলেকট্রনের মধ্যে, এটা আমরা মনে রাখবো, দুটো ইলেকট্রনের মধ্যে ম্যাগনেটিক ফোর্স এবং ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কখন ধরা হচ্ছে? যে চার্জের মুভমেন্টটাকে অগ্রাহ্য করছে, শুধুমাত্র আমরা ইলেকট্রিক ফোর্সটাকে ভাববো। আর এখানে হচ্ছে চার্জ মুভ করছে, অর্থাৎ ইলেকট্রন বিম এইভাবে মুভ করছে, তখন এদের ভ্যালুটা অ্যাপ্রক্সিমেট যেটা হয় 10⁻⁻24। এইটা আমরা মনে রেখে দেবো, এটা এমসিকিউর জন্য এমনি মনে রাখা, এটা কিন্তু ফর ইলেকট্রন। এই এবার যেটা আসছি, আমরা দুটো লাইন বা দুটো তারের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে, একটার উপর আরেকটার এফেক্ট, এটা আমরা দেখব। তাহলে আমরা এটাকে লিখতে পারি হেডিং হিসাবে এফেক্টস অফ কারেন্ট অন কারেন্ট, মানে একটা প্রবাহের প্রভাব আরেকটার উপর। তো আমরা আমাদের হিসাবের সুবিধার্থে কিন্তু দুটো তারকে আমরা প্যারালালি নিচ্ছি। এই তারের মধ্য দিয়ে I1 কারেন্ট যাচ্ছে, এই তার থেকে এর ডিস্টেন্স R ধরে নিলাম। তো প্রথমেই বলবো যে এই তারের কারেন্টের জন্য এই তারের মধ্য দিয়ে যে কারেন্ট যাচ্ছে I2, তার উপর ফোর্স কত, এটা আমরা হিসাব করব। অথবা এই তারের কারেন্টের জন্য এই তারের উপর ফোর্স কত, এটা হিসাব করব। তাহলে আমরা যেটা হিসাব করছি এফেক্ট অফ I1 অন I2, এটা আমরা এমনি ব্র্যাকেটে লিখছি, যে কোনো একটা করলেই হয়। তাহলে এফেক্ট অফ I1 অন I2, তাহলে ফর I1 কারেন্ট বি মানে ম্যাগনেটিক ফিল্ড, কোথায়? এই কারেন্টের জন্য আমরা এই তারের প্রত্যেকটা বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড কত পাবো? অনেক দিন আগে প্রুভ হয়েছিল বায়োসাভার্ট বা অ্যাম্পিয়ার থেকে, μ0/4π × 2I/R। এখানে I হচ্ছে I1, এই হলো বি। এই ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে কার জন্য? I1 কারেন্টের জন্য। ডিরেকশন কোন দিকে হবে? ডিরেকশন হবে এই দিক, ক্রস। কেন ক্রস? একটু বোঝাই বায়োসাভার্ট থেকে। এই দিকে I1 কারেন্ট, এই দিকে R, অর্থাৎ I1 কারেন্ট উপরের দিকে যাচ্ছে, এই দিকে R। তাহলে আমরা I ক্রস R করব, I ডিএল, I তো স্কেলার মানে ডিএল ক্রস R, I ডিএল ক্রস R। আমার হাতের দিকটা দেখো, হাতটা ঘুরছে কীরকম, স্ক্রু ঘুরছে কীরকম। এইভাবে যদি কোনো স্ক্রু ঘোরে তাহলে স্ক্রু কিন্তু ভেতরের দিকে যাবে, সেই জন্য এখানে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন এই দিক, তাহলে বি ওই দিক। এবার আমরা এই তারের ওপর আসছি, এই তারে তাহলে ম্যাগনেটিক ফিল্ড কোন দিক? এই দিক, এই যে তর্জনী চৌম্বক ক্ষেত্র। আর কারেন্ট কোন দিক? উপরের দিক। তাহলে তর্জনী চৌম্বক ক্ষেত্র ভেতরের দিক, আর কারেন্ট মধ্যমা মানে মিডিল ফিঙ্গার সেটা উপরের দিক। ফোর ফিঙ্গার ভেতরের দিক, মিডিল ফিঙ্গার উপরের দিক। তাহলে বুড়ো আঙুল কোন দিকে আসছে? আমার দিকে। অর্থাৎ এই তারের উপর ফোর্স কোন দিকে হবে? ভেতরের দিক। বুড়ো আঙুলটা এই দিকে ছিল, আমি আরেকবার দেখাচ্ছি ডিরেকশনটা। এগুলো সব এফ ফোর্স। আরেকবার বলছি, এই দিকে I1 কারেন্ট ছিল, অর্থাৎ প্রথম তারের মধ্যে দিয়ে I1 কারেন্ট, আর ডিস্টেন্সে কোনো পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে ডিরেকশন হবে? I ক্রস R, ভেতরের দিক, সবগুলো ক্রস সিম্বল। তাহলে ভেতরের দিকে ম্যাগনেটিক ফিল্ড। এবার ওই তারে ভেতরের দিকে ম্যাগনেটিক ফিল্ড মানে ভেতরের দিকে তর্জনী আঙুল, আর মধ্যমা আছে উপরের দিক, কারণ I2 কারেন্টেরও ডিরেকশন উপরের দিক। তখন বুড়ো আঙুলের দিকটা দেখো, বাম হাতের বুড়ো আঙুল, এই যে ছবি, বাম হাতের বুড়ো আঙুল কোন দিকে আছে? এই দিকে, আমার দিকটায়।
সেই জন্য ফোর্স এই দিকে কাজ করছে, অর্থাৎ ওই তার তখন এই দিকে আসতে চায়। তাহলে এই ছবি অনুযায়ী এটা হলো অ্যাট্রাকশন ফোর্স, মানে আকর্ষণ বল। এই ফোর্স এফ দিয়ে লেখা হবে। তাহলে এফ কত না, এফ এখানে পেয়ে যাবো, এফ ইজিক্যাল টু বি আই টু এল সাইন 90। তাহলে এফ বাই এল কি হবে, বি আই টু সাইন 91, তার মানে হলো মিউ 0/4 2 I1 I2 বাই আর। এদিকে হলো এফ বাই এল, অর্থাৎ ফোর্স পার ইউনিট লেন্থ, বারবার বলছে এইটা গুরুত্ব দেবে, ফোর্স পার ইউনিট লেন্থ ইজ ইকুয়াল টু এইটা মিউ 0/4 2 I1 I2 বাই আর। এবং আমরা মনে রেখে দেবো দুটো কারেন্ট যদি একই দিকে হয় তাহলে অ্যাট্রাকশন, ঠিক সেম আমরা যদি এই কারেন্টটা I1 ধরি উপরের দিক, তাহলে এখানে ম্যাগনেটিক ফিল্ড হবে বাইরের দিক, এই সরি ভেতরের দিক যেমন ছিল, এইটার মধ্য দিয়ে কারেন্ট নিচের দিকে গেলে তখন ফোর্স হবে বাইরের দিক। এই ডিরেকশনটা দেখিয়ে দিচ্ছি এক্ষুনি, কারেন্ট নিচের দিক, তাহলে বাম হাতের মিডিল ফিঙ্গার নিচের দিক বা মধ্যমা, আর ম্যাগনেটিক ফিল্ড কোন দিক ছিল, এই দিক ভেতরের দিক, এই যে ক্রস সিম্বল, তাহলে বুড়ো আঙুলটা দেখো বাইরের দিক, অর্থাৎ এক্ষেত্রে হবে রিপালশন ফোর্স। তার মানে একটা জিনিস ক্লিয়ার হলো যে দুটো প্যারালাল ওয়্যারের মধ্যে দিয়ে যদি আমরা একই কারেন্ট পাঠাই, মানে একই দিকে, তাহলে হবে অ্যাট্রাকশন, অপোজিট ডিরেকশন হলে উপর নিচ হলে তখন হবে রিকর্ষণ বল বা রিপালশন ফোর্স বা রিপালসিভ ফোর্স। এই এবার আসছি এই যে ইকুয়েশনটা, এটা প্রুভ আছে পরীক্ষায়, এটা রেডি রাখবে। এখান থেকে আমরা আবার 1 অ্যাম্পিয়ারের ডেফিনেশন পেয়ে যেতে পারি। কিভাবে আসছে একটু দেখো, জাস্ট হিসাবটা দেখাচ্ছি। 1 অ্যাম্পিয়ারের ডেফিনেশন, কি হবে, এফ বাই এল ইজ ইকুয়াল টু মিউ 0/4 এর ভ্যালুটা একদম বসিয়ে দিচ্ছি, 4 ইন্টু 10⁻⁻⁷ বাই 4 ইন্টু 2 I1 I2 বাই আর। ইফ এল ইজ ইকুয়াল টু 1, মানে যে তারটা নেব তার দৈর্ঘ্য নেব 1 মিটার, আর ইজ ইকুয়াল টু 1, মানে ওদের মধ্যে সেপারেশন 1 মিটার, I1 ইজ ইকুয়াল টু I2 ইজ ইকুয়াল টু I, দুটো কারেন্টকে আমরা সমান ধরবো, I1 I2 দুটো কারেন্টকে আমরা সমান ধরছি, ওদের ভ্যালুটা সমান, তাহলে I1 I2 ইজ ইকুয়াল টু I। তখন এফ যদি 2 ইন্টু 10⁻⁻⁷ নিউটন হয়, ইফ তাহলে I স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, তাহলে I ইজ ইকুয়াল টু 1 অ্যাম্পিয়ার। তাহলে কি বলবো, যে দুটো তার নেব ওদের মধ্যে সেপারেশন হবে 1, এবং তার দুটোকে শূন্য মাধ্যমে রাখা হবে, তার দুটোকে খুব সমান্তরালে রাখা হবে, এবং তার দুটো হবে সোজা, ওদের মধ্য দিয়ে একই মানের প্রভাব পাঠাবো। যদি দেখি যে ওদের মধ্যে বলের পরিমাণ সেটা একই দিকে হলে আকর্ষণ আর বিপরীত দিক হলে বিকর্ষণ, বলের পরিমাণ 2 ইন্টু 10⁻⁷ নিউটন হয়, তখন ওই দুটো তারের মধ্য দিয়ে যে সমমানের প্রবাহ বা কারেন্ট যাচ্ছিল তাদের প্রত্যেকের ভ্যালু হবে 1 অ্যাম্পিয়ার, অর্থাৎ 1 অ্যাম্পিয়ার। এই 1 অ্যাম্পিয়ারের সংখ্যা খুব ইম্পর্ট্যান্ট, এটা বই থেকে কিন্তু একদম রেডি করবে, বোঝা গেল। এবার আমরা আসছি এরই অ্যাপ্লিকেশন, মানে একই দিকে কারেন্ট গেলে যে বা একই দিকে প্রবাহ গেলে যে আকর্ষণ বল প্রযুক্ত হয় বা ক্রিয়াশীল হয়, তার একটা পরীক্ষা, রজেডের পরীক্ষা।
খুব সহজ একটা পরীক্ষা। কিভাবে? এইরকম একটা স্প্রিংয়ের মতো কন্ডাক্টিং ওয়্যার বা পরিবাহী তার নেওয়া হলো। এর মধ্য দিয়ে এই অংশের সঙ্গে একটা তামার ধাতব বল যোগ করা হবে। এটাকেও একটা মার্কারির সঙ্গে টাচ করিয়ে রাখা হবে, অর্থাৎ পারদপূর্ণ পাত্রে টাচ করিয়ে রাখা হবে। এর সঙ্গে এবার একটা ব্যাটারি যোগ করে দেওয়া হলো। এখানে আমি যদি একটা চাবি রেখে দিই, এবার আমি এটাকে একটা ক্ল্যাম্পের সাহায্যে আটকেও দিতে পারি। তো মূল ঘটনাটা কি, এই চাবি যখন আমি অন করব প্লাস মাইনাস, তখন এদিক দিয়ে কারেন্ট যাবে, এদিক দিয়ে কারেন্ট যাবে, এদিক দিয়ে। এখানটা একটু ভালো করে তাকাতে হবে। কারেন্টের ডিরেকশন এদিক দিয়ে এলো, মানে এই অপোজিট হয়ে গেল। আবার ওই ভেতরের দিকটা অপোজিট হবে, আবার এই ভেতরের দিকটা আবার অপোজিট, এইভাবে আসছে। তার মানে আমরা যেটা দেখবো যে একই পাশের পাকে একই দিকে কারেন্ট হবে। আমি যদি সামনের দিকটা নিয়ে ভাবি, তাহলে সামনের দিকে একই দিকে কারেন্ট, এই দিকটা অ্যারো চিহ্ন। আর ওই পাশটা যদি দেখি, তাহলে সবসময় এই দিকটা অ্যারো চিহ্ন। তাহলে আমার সামনের দিকে এই রকম যে প্রবাহটা যাচ্ছে, তাহলে একই দিকে প্রবাহ। এই কারেন্টের ফলে কি হয়, এখানে কম্প্রেশন হয়, অর্থাৎ সংকোচন হবে। কেন না, একই দিকে গেলে আকর্ষণ, তাহলে এই পাকগুলো পরস্পরের কাছে আসতে চায়। তখন কি হবে, এই স্প্রিংয়ের লেন্থটা কমে যাবে। যখন এই স্প্রিংয়ের লেন্থটা আস্তে আস্তে কমে যাবে, এই বল তখন এই পারদ থেকে উঠে যাবে, মানে মার্কারি থেকে উঠে যাবে। যখনই উঠে গেল কারেন্ট বন্ধ, মানে এটা ওপেন সার্কিট হয়ে গেল। কারেন্ট বন্ধ মানে আবার অ্যাট্রাকশন ফোর্স বন্ধ হয়ে গেল, আকর্ষণ বলও বন্ধ। তখন কি হবে, এই বল আবার ওজনের জন্য আস্তে আস্তে নিচের দিকে নামবে। নামতে নামতে আবার যখন এই পারদে এসে টাচ হবে, মানে আবার যখন মার্কারির সঙ্গে টাচ হবে, তখন আবার এটা ক্লোজ সার্কিট হয়ে যাবে। তখন এর মধ্যে দিয়ে আবার প্রবাহ চলবে। তাহলে এই প্রবাহটা যখন আবার চলবে, আবার এই পাক, আবার অ্যাট্রাকশন, অর্থাৎ এটা একবার সংকুচিত হবে, প্রবাহ বন্ধ হলে আবার প্রসারিত হবে, আবার সংকুচিত হবে, আবার প্রসারিত হবে। এই ঘটনা বারবার দেখতে পাওয়া যাবে। অর্থাৎ এটা অটোমেটিক মনে হবে এই বলটা উঠছে এবং নামছে, উঠছে এবং নামছে। এই যে এক্সপেরিমেন্ট থেকে আমরা বুঝতে পারবো, যে এই রজেটের এই পরীক্ষার দ্বারা আমরা বুঝতে পারবো যে প্রবাহ একই দিকে হলে আকর্ষণ হয়। এটাই হলো রজেটের পরীক্ষা। তো এইটা আমাদের কি কাজে লাগবে পরীক্ষাতে? বলবে যে যদি কোনো একটা স্প্রিংয়ের মধ্য দিয়ে প্রবাহ পাঠানো হয়, তাহলে সেই স্প্রিংয়ের দৈর্ঘ্যের কি হবে, হ্রাস, বৃদ্ধি না একই থাকবে? অর্থাৎ তার লেন্থটা ইনক্রিজ করবে না ডিক্রিজ করবে, না সেম থাকবে? অর্থাৎ এক্সপানশন হবে না কম্প্রেশন হবে? এই অপশানটা জাস্ট মনে রাখা যে দৈর্ঘ্যটা কমবে বা কম্প্রেশন হবে। প্রায় আজকের ক্লাস শেষ, আমরা শেষ অংশটা দেখে নিচ্ছি। তাহলে একই দিকে গেলে যদি প্রবাহ আকর্ষণ আমরা বলি, তাহলে এই রকম থাকা দুটো তার, তখনও এখানে কি হবে, আকর্ষণ। ছবি অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি একই দিক। আবার এই রকম যদি দেখি অপোজিট ডিরেকশন, তখন হবে বিকর্ষণ। অর্থাৎ এটাকে আমরা বলবো তির্যক প্রবাহ। তির্যক প্রবাহের ক্ষেত্রেও কিন্তু এটা দেখা যাবে। এখানে যেটা ফোর্সের ভ্যালুটা একই থাকে, আর এর ভ্যালু সেম বলে, এখানে আর এর ভ্যালুটা চেঞ্জ করে বলে ফোর্সের ভ্যালুটা চেঞ্জ হবে আর ডিরেকশনটা চেঞ্জ হবে। এই হচ্ছে ব্যাপার। ভালো থেকো, ক্লাসটা বোঝার চেষ্টা করবে, একটু সময় দিয়ে ধৈর্য ধরে ক্লাস দেখতে হবে। আর অবশ্যই একই কথা বলবো যে বন্ধুদেরকে একটু শেয়ার করে দিও। যারা যারা আমার এই ভিডিও চ্যানেলের খোঁজ পায়নি, তোমাদের যদি ভালো লেগে থাকে এটা জানাও বন্ধুদেরকে। ভালো থেকো, পড়াশোনা করো। আর একটাই কথা বলবো, অসুবিধা হলে কিন্তু আমার সঙ্গে যে কোনোভাবে যোগাযোগ করো। সে কমেন্ট বক্সে একটা লিখে দাও, আমি খোঁজ নেব। আর সঙ্গে বলি,
আমার অনেক দিন ধরে ফেসবুক পেজটা কোনো কাজ করেনি। আমি আর কিছু দিনের মধ্যেই ফেসবুক পেজটাতে কিছু কোশ্চেন দেবো, কোশ্চেন তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, ওটা কিন্তু মাঝে মধ্যে একটু খেয়াল রেখো। ভালো থাকবে, আজকে শেষ করলাম।